আমি সাদমান, বুয়েট সিভিল 18-এর। সো আমার গ্র্যাজুয়েশন তো হইলো মোস্ট প্রবাবলি গত বছর জুন জুলাইয়ের দিকে। তারপর বুয়েটের এমএসসিতে ভর্তি হইলাম। তারপর এমবিএতে একটা শট নিলাম যে দেখি হয় নাকি। যেহেতু বাইরে যাওয়ার প্ল্যানটা আমার ছিল না, কারণ কেন জানি একটু মন চায় নাই যে বাইরে যাব। স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একটু বেশি ঠান্ডা ঠান্ডা, তো আমার ঠান্ডা বা একটু কম পছন্দ। তো যেহেতু দেশে থাকবো তো ভাবলাম যে একটু ডিগ্রি একটা অ্যাড করি। তো ওই চিন্তা থেকে আসলে এমবিএর পরীক্ষাটা দিলাম। পরে কিছু জিনিস রিয়েলাইজ করলাম। আমি আসলে কয়েকটা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার চিন্তা করছিলাম ফার্স্টে, জাস্ট একটু ম্যাটেরিয়ালস করার জন্য। কিন্তু আমরা অ্যাজ ইঞ্জিনিয়ার্স আমাদের পড়ার সিস্টেমটা খুবই খুবই আলাদা। যেরকম দেখা যায় আমরা ইঞ্জিনিয়াররা কিন্তু এমবিএতে খুব ভালো করি, তারপর বিসিএসও কিন্তু খুব ভালো করি। এটার প্রাইম রিজন হচ্ছে আমাদের পড়ার মেথডটা আলাদা। আমরা একটু অন্যভাবে পড়ি, কিছু জিনিস কম পড়ি, কিছু জিনিস বেশি পড়ি। কিছু জিনিস যেরকম সবাই অনেক বেশি বারবার রিভিশন দেয়, আমরা আবার এত রিভিশন দিই না। আমরা জাস্ট আইডিয়াটা নিয়ে আমরা মুভ অন করি। সো আমাদের স্ট্র্যাটেজিটা একটু আলাদা আর কি। তো আমার যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে আই ওয়াজ ওভারওয়েলমড উইথ ইনফরমেশন। প্রচুর বই, প্রচুর ম্যাটেরিয়ালস। সবাই দিন রাত বই পড়তেছে, গল্পের বই পড়তেছে, ভোকাবুলারি প্র্যাকটিস করতেছে। সো তখন যে কোয়েশ্চেনটা মাথায় আসতো যে এত কি পড়া লাগবে আসলে, আমার কতটুকু পড়া লাগবে, কোনটায় কতটুকু এফোর্ট দিব, অ্যান্ড দেন কিসে বেশি এফোর্ট দিব। সো তখন দেখলাম যে আসলে আমাদের যে পড়ার সিস্টেম সেটার সাথে আসলে কোনো গাইডলাইন যায় না। তো এরপর থেকে ডিসিশন নিলাম যে ঠিক আছে, তাহলে আমি আপাতত আমার মতো কভার করি। পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর যখন বুঝলাম যে না, যেভাবে আমি মোটামুটি প্রিপারেশন নিলাম চান্স পেলাম। সো আই থিঙ্ক এটা একটা জেনারেলাইজড গাইডলাইন, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য। কারণ আমাদের স্কিল সেট কিন্তু আলাদা। আমরা একটু লাস্ট মোমেন্টে প্রেশার নিতে পছন্দ করি, পরীক্ষার আগের রাতে পরে রেজাল্ট তুলি, ম্যাথ প্র্যাকটিস করি। আর মানে অ্যাজ যেটা আমরা জানি আর কি, সবাই তোমরা মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো প্রিপারেশন সিস্টেমটা আমাদের একটু আলাদা। আরেকটা কোয়েশ্চেন, আমার কি কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি হচ্ছে একটু সিলেবাসটা ডিসকাস করি আগে। তো আমি হচ্ছে মোটামুটি 15টা ক্লাস নিব। তো ফার্স্ট অফ অল ভোকাবুলারি পড়াবো। নাও ইউ মাইট আস্ক যে ভাই ভোকাবুলারি কি পড়াবেন? ভোকাবুলারি পড়ানোর কিছু নাই, বাট কথা হচ্ছে ভোকাবুলারি পড়ার মতো কিছু নাই। সো আমি যে জিনিসটা করব, ভোকাবুলারিগুলো হচ্ছে একটু নিজের মতো পড়াবো, কিছু এক্সাম্পল দিয়ে পড়াবো, কিছু সেন্টেন্স দিয়ে পড়াবো, যেগুলো আমরা সচরাচর সেন্টেন্সগুলো যে ইউজ করি। ধরেন আমরা হচ্ছে একটা ভোকাবুলারি একটা ওয়ার্ড বললাম, বাট এটা এক্সপ্লেন করার জন্য আমি শেক্সপিয়ারের একটা কবিতার লাইন দিলাম, আমরা তো রিলেট করতে পারবো না। সো আমি ভোকাবুলারিগুলো এমন কিছু এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করার ট্রাই করবো যেগুলো আমি রিলেট করতে পারি। কিছু ছবি অ্যাড করে দিব, চেষ্টা করব বেস্ট যাতে ভোকাবুলারিটা একটু পড়া হয়। তো ফার্স্টে 3টা ক্লাস আমার ভোকাবুলারিতে যাবেই, কারণ ভোকাবুলারিতে আমরা মোটামুটি উইক কম্পারেটিভলি আমি ধরে নিচ্ছি। অ্যাজিউমিং আমরা ম্যাথে স্ট্রং, বাই ডিফল্ট আমরা ভোকাবুলারিতে একটু কম স্ট্রং। তারপর হচ্ছে গ্রামারের জন্য হচ্ছে অ্যানালজিটা দেখব, তারপর সেন্টেন্স কারেকশন দেখব, তারপর হচ্ছে এখানে কি লেজার পয়েন্টার ঠিক আছে? ওকে, নাইস। ভোকাবুলারি দেখব, অ্যানালজি দেখব, সেন্টেন্স কমপ্লিশন, কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স। সো প্রথমেই আমরা গ্রামার ক্লাসগুলো কভার করব, প্রথম 8টা ক্লাস। ম্যাথের জন্য শুধু 3টা ক্লাস রাখলাম 15টার মধ্যে, যেখানে জাস্ট আমি প্রত্যেকটা টপিক বলে দিব, আর কীভাবে কী কী ম্যাথ প্র্যাকটিস করতে হয় সেটা আমি বলে দেবো। আর 4টা ক্লাস হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং, পাজল, ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি আর আইকিউ। তো এই নিচের 4টা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, 3টা হচ্ছে ম্যাথ, আর 8টা হচ্ছে ইংলিশ। এটা আমার মনে হয় আমাদের জন্য সাফিসিয়েন্ট। তো কিছু রিসোর্সের জন্য যদি শর্ট টাইম, যেরকম আমি তো পাস করলাম হচ্ছে জুন দিকে মোস্ট প্রবাবলি, জবে ঢুকে গেছি সেপ্টেম্বরে, পরীক্ষা ছিল নভেম্বরে, তার মাঝখানে আবার মাস্টার্সের মিড চলতেছিল। তো জব মিড টাইম কম ছিল, এই কম টাইমের মধ্যে প্রিপারেশন নিলাম। সো যদি শর্ট টাইমের মধ্যে আমি হাইলি রেকমেন্ড করবো মেন্টরসের কোয়েশ্চেন ব্যাংক আর ক্যাপস্টোনের কোয়েশ্চেন ব্যাংক। এই দুইটা কোয়েশ্চেন ব্যাংক আমার জন্য মনে হলো মোর দ্যান এনাফ। তারপর ইংলিশটা যদি একটু উইক মনে হয় তখন হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1, ব্যারন্স 333 হাই ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে যেটা বিবিএর কোয়েশ্চেন ব্যাংক আছে, আইবিএ বিবিএর 3টা কোয়েশ্চেন ব্যাংক থাকে, ইংলিশ, বাংলা, সরি ইংলিশ, ম্যাথ আর অ্যানালিটিক্যাল, মনে হয় 3টা কোয়েশ্চেন ব্যাংক থাকে। তো ইংলিশটা একটু প্র্যাকটিস করা যায় ওখান থেকে, যদি মনে হয় যে ইংলিশে উইকনেস আছে। আর জিআরই বিগ বুকটা ফলো করা যায়, এটা আসলে আমি পড়ার নিয়ত নিয়ে পড়া শুরু করি নাই, বাট আমার কলিগকে দেখতাম সে জিআরই বিগ বুক নিয়ে বসে থাকতো। তো তার কাছ থেকে আমি মাঝে মাঝে ম্যাটেরিয়ালসগুলো দেখে ঘাটতাম যে কী আছে না আছে। তখন দেখে মনে হয় যে হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড রিসোর্স। স্পেশালি আমরা যারা একটু মুভিজ পছন্দ করি বা একটু গেম খেলি,
যারা একটু এন্টারটেইনমেন্ট মিডিয়ার মধ্যে পড়ে থাকি, আমাদের কিন্তু হালকা পাতলা একটা নলেজ থাকে যে ইংলিশ কীভাবে বলা হয়, ইংলিশের কনভারসেশনে কী হয়, বা সামনে পিছনের ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারি যে আসলে কী মিনিং হচ্ছে। সো আমাদের জন্য আবার জিআরই বিগ বুকটা একটা খুব ভালো একটা রিসোর্স। যদিও আমাদের এখন টাইম আছে, এখন তো মাত্র কেবল মার্চ, তো ভালো টাইম আছে। সো যেহেতু কম্পিটিশনটাও বেশি এবার, কারণ সবার হাতে টাইম আছে, তো ইটস নট লাইক যে কার কত টাইম আছে, রেদার আমার কম্পিটিশনের সাথে যত টাইম আছে, মানে টাইমের ব্যাপারটা কিন্তু রিলেটিভ। ধরলাম পরীক্ষা 2 মাস পর, আমার জন্য 2 মাস পর, সবার জন্য 2 মাস পর, সো একটা লেভেল গ্রাউন্ড। বাট এখন সবাই কিন্তু যারা পাস করছে সবারই কিন্তু 6-7 মাস আছে। সো 2 মাসের প্রিপারেশন 6-7 মাসের প্রিপারেশন কিন্তু সেম না। আমার সময় যখন আমাদের গ্র্যাজুয়েশনগুলো হইলো, সবগুলো গ্র্যাজুয়েশন তো এই টাইমে হইলো জুন জুলাইয়ের দিকে। তো সবার হাতে আমার সাথে যাদের কম্পিটিশন, মোটামুটি আমার ব্যাচের সবার সাথে আমার 3 মাসের কম্পিটিশন, যে 3 মাস সময় পেলাম, 3 মাসে কে কত ভালো পড়তে পারে। বাট আপনাদের কেস কিন্তু আলাদা, আপনাদের সাথে এখন যাদের কম্পিটিশন তারা কিন্তু 6-7 মাস পাচ্ছে। তার মানে কি, তার মানে আমি কম পড়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু আপনারা আমার চেয়ে একটা ওয়ার্ড বেশি হলে আপনাদের পড়া লাগবে, কনসিডারিং দ্য টাইম ফ্রেম। ওকে, সো আমি সাজেস্ট করবো যে, যেহেতু আপনারা আগে আগে এই জিনিসটা মাথায় এনেছেন, আমি একটু পরে মাথায় এনেছি, আই উড সাজেস্ট বেসিকটা ক্লিয়ার করে সাথে সাথে বি বেটার এট দ্য গেম, প্র্যাকটিস মোর। অ্যানালাইটিক্যালের জন্য চোখ বন্ধ করে জিম্যাটের 14th এডিশন, কারণ আমি কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করলাম। আমার পরীক্ষায় আমি নিজে অ্যানালিটিক্যালটা খুব একটা ভালো দেই নাই, আমি তো নিজে কোনো মক দেই নাই, আমার ফার্স্ট এক্সামই হচ্ছে আইবিএমবির এক্সামটা, তো আমি একটু স্ট্রাগল করছিলাম এটাতে। কিন্তু আমি জানতাম যে জিম্যাটের বইটা পড়া লাগবে, বাট এনার্জি পাইনি। পরে যখন আমি কোয়েশ্চেন মিলাই দেখলাম যে এটা হচ্ছে আমার বেস্ট গেস যে আইবির অ্যানালিটিক্যালগুলো এখান থেকে আসে। অ্যাম আই শিওর অ্যাবাউট ইট? নো, বাট এটা আমার গেস যে জিম্যাটের 14th এডিশনের যে অ্যানালিটিক্যাল পার্টটা আছে সেটাতে অনেক কিছু কমন আসে। ম্যাথমেটিক্স আমরা টিউশন করাই যতটুকু, আমার কাছে মনে হয় টিউশনের নলেজটা এনাফ, ক্লাস 6 থেকে ক্লাস 10 টিউশন করাইলে মোর দেন এনাফ। বাট তাও জিম্যাটের ম্যাথগুলো আমার কাছে একটু ভালো লাগলো, ইন্টারেস্টিং আর কি। তো ম্যাথে যে প্রবলেমটা, স্পিড অ্যান্ড টাইমিং, কারণ আমাদের হচ্ছে টাইম বাঁচাইতে হবে। তো টাইম বাঁচাইতে হবে যেহেতু, ম্যাথটা যদি তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে কিন্তু আমরা ইংলিশ বা অ্যানালিটিক্যালে টাইমটা বেশি দিতে পারবো, গেস করার টাইমটা বেশি পাবো। সো ম্যাথের জন্য যে প্র্যাকটিসটা হবে, দ্য প্র্যাকটিস শুড নট বি যে আমি ম্যাথটা পারি নাকি পারি না, দ্য প্র্যাকটিস শুড বি 10টার 10টা ম্যাথই পারি, আমি কি এটা 10 মিনিটে পারি নাকি 7 মিনিটে পারি নাকি 3 মিনিটে পারি। ম্যাথ পারি নাকি পারি না এই কোয়েশ্চেন কিন্তু করা যাবে না, উই আর ইঞ্জিনিয়ার্স, আমাদের জন্য এই কোয়েশ্চেনটা না, আমাদের কোয়েশ্চেন হচ্ছে কত তাড়াতাড়ি পারি। রাইটিং পার্টটা ফেসবুক ওয়ারিয়র যদি থাকেন, ফেসবুকে গুতাগুতি করেন বা লেখালেখির অভ্যাস থাকে, তাহলে মোর দেন এনাফ। জাস্ট কারণ আমার কাছে মনে হয়েছে যে রাইটিংটার মধ্যে যত রেফারেন্স আনা যায় তত ভালো। যাদের হচ্ছে থিসিস লিখে ফেলছেন, থিসিস লেখার সময় দেখলেন না যে কত রকম রেফারেন্স নেওয়া লাগে। থিসিস লেখার অভ্যাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অভ্যাস, কারণ থিসিস লেখার পর যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি যেই জিনিসটাই লিখবেন মাথায় কাজ করবে, যেটা রেফারেন্সটা কি। এম আই কারেক্ট? আমি বললাম আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়লাম, তো আমি হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিই, আমি বললাম যে বাংলাদেশে গাড়ির সংখ্যা বেশি, সাথে সাথে আমার মাথায় এটা কাজ করবে, ইজ ইট ট্রু? হাউ ডু আই নো দ্যাট? হু টোল্ড মি? রেফারেন্স। থিসিস লেখার পর সারাক্ষণ একটা জিনিস বলতে গেলেই মাথায় আসবে যে ভাই রেফারেন্সটা কি, এটার সোর্সটা কি। তো আমি যখন রাইটিং পার্টটা পরীক্ষায় দিলাম, রাইটিংয়ে 25 মার্ক উইচ ইজ 25%, তখন আমি যাই লিখছি আমি রেফারেন্স মেনশন করে দিচ্ছি। জিজ্ঞেস করলো গ্লোবালাইজেশনের একটা কোয়েশ্চেন, আমাদের 2টা কোয়েশ্চেন ছিল, একটা ছিল গ্রিড নিয়ে, যে যত বেশি গ্রিড থাকবে তত বেশি দরকার নিড থাকবে, গ্রিডের সাথে নিড, এরকম একটা কোয়েশ্চেন ছিল। আর একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে গ্লোবালাইজেশনের উপর। তো গ্লোবালাইজেশন মানে কি, আমি চিনি ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে যা যা শিখছি সব বসাই দিয়ে আসছি রেফারেন্স দিয়ে, যে ট্রান্সপোর্টেশন ভালো হচ্ছে এই কারণে গ্লোবালাইজেশন হচ্ছে, অল রোডস লিড টু রোম, রোমানরা রাস্তা বানায় দিছে, সিল্ক রোড বানানো হয়েছে, চায়না থেকে রাস্তা বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত না অবভিয়াসলি, তো চায়না থেকে মিডল ইস্ট পর্যন্ত রাস্তা যাচ্ছে, গ্লোবালাইজেশন, কনকোয়েস্ট, এভরিথিং আই নো, সব কিছু রেফারেন্স দিয়ে বলে দিচ্ছি, কারণ আমি ট্রান্সপোর্টেশনের জন্য এগুলো পড়ছিলাম। এই যে আমি একটা জিনিস করতে পারলাম, রেফারেন্সিং দিলাম, অটোমেটিক্যালি আমার লেখাটা কিন্তু স্ট্রং। তার মানে রাইটিং পার্টি কি আমার ভোকাবুলারি খুব বেশি দরকার? না, আইবিএ এটা দেখতে চায় না যে আমরা কত ওভার স্মার্ট, কয়টা ওয়ার্ড শিখে আসছি, কয়টা ওয়ার্ড মুখস্থ করে আসছি। তারা জানতে চায় যে আমি জিনিসটা এক্সপ্লেন করতে পারি নাকি, জিনিসটা আমি বুঝাইতে পারি নাকি, এন্ড আমার কথাগুলো সলিড নাকি। তো এই কারণে আমি মনে হয় রাইটিং পার্টের মধ্যে প্রচুর নলেজ থাকা লাগবে বাইরের ব্যাপারে, তারপর নিউজ পেপার পড়া লাগবে,
অনেকগুলো গল্পের বই না পড়লেও চলবে, বাট রেফারেন্সিংয়ের অভ্যাস টানা লাগবে। নো ম্যাটার দ্য টপিক, একটা না একটা রেফারেন্স তো থাকবেই। এখন যদি বলি খাদ্য সংকট, সেটারও একটা রেফারেন্স কিন্তু আছে, নিউজ পেপারে দেখলাম, WHO রিপোর্টে দেখলাম। দেয়ার শুড বি এ রেফারেন্স টু এনিথিং, অ্যান্ড ওয়ান্স ইউ ক্যান শো যে ইউ ক্যান রেফারেন্স ওয়েল, ইউর নলেজ ইজ সলিড, এটা জাস্ট বোগাস আউট অফ দ্য ওয়ার্ল্ড ম্যাটেরিয়ালস না, তাহলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে। কারণ অনেক সময় এটা হতে পারে যে একজন চান্স পাচ্ছে না, রাইটিংটা খুব ভালো, তো তাকে একটা টপ স্কোর দিয়ে তাকে এন্ট্রি দিয়ে দিল, হইতেই পারে। অ্যাটলিস্ট আমি যদি পরীক্ষা নিতাম আমি এই কাজটা করতাম। সো রাইটিংটার জন্য রেফারেন্সিংটা আমি সাজেস্ট করবো, ভেরি ইম্পর্ট্যান্ট। রেফারেন্সের জন্য কী করা লাগবে? নিউজ পেপার পড়া লাগবে, আপ টু ডেটেড নলেজ থাকা লাগবে, আগের কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন দেখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বোঝা লাগবে। ওকে, তো মার্কস ডিস্ট্রিবিউশন, ম্যাথসে 30, অ্যানালিটিক্যালে 15, ইংলিশে 30। তো ইংলিশটা আমি সবচেয়ে বড় করে দিলাম গিয়ারের মধ্যে, কারণ আমাদের ইম্পর্টেন্স ইংলিশে দেওয়া লাগবে বেশি। অ্যানালিটিক্যাল তো অ্যানালিটিক্যাল, ম্যাথ, আর রিটেনে 25, তাহলে 30 30 60, 60 15 75, 75 25-এ 100। এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন।